নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো। আর স্বর্ণালীর সঙ্গে আমি রয়েছে সুদীপ্ত। আর সুদীপ্ত, আমরা আরো বারো শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ফের টালমাটাল মহারাষ্ট্র। অজিতের এনসিপিতে বড়সড় ভাঙন। অজিতের শিবিরে 4 নেতার ইস্তফা, শরৎ শিবিরে যোগদানের জল্পনা করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, মহারাষ্ট্রে আবার ভাঙনের কথা উঠে আসছে। অজিত শিবিরের 4 নেতার ইস্তফা দিয়েছে তারা। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে সুদীপ্ত, আমরা দেখেছি যে মহারাষ্ট্রে কিন্তু বারংবার এই যে রাজনৈতিক যে পরিস্থিতি তা কিন্তু একেবারে বলা যায় যে অনেকদিন ধরেই যথেষ্ট জটিলতায় রয়েছে, অস্থিরতা বজায় রয়েছে। এবং এবার যেমনটা জানা যাচ্ছে যে ফের টালমাটাল মহারাষ্ট্র এবং অজিত পাওয়ারের এনসিপিতে বড়সড় ভাঙন। কি জানা যাচ্ছে সুদীপ্ত, যে অজিত শিবিরের 4 নেতার ইস্তফা? একদমই তাই। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, এই মুহূর্তে আবারও ভাঙনের কথা উঠে আসছে, সেক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি মহারাষ্ট্রের ঠিক কিরকম? দেখো, লোকসভা ভোটের পর থেকেই কিন্তু এই এনডিএ অর্থাৎ যে এই মুহূর্তে ক্ষমতাসীন যে সরকার, তাতে বিজেপি সিন্ডের যে শিবসেনার যে সিন্ডে গোষ্ঠী এবং তার সঙ্গে এনসিপির যে অজিত পাওয়ার গোষ্ঠী, এই যে শাসক দল, তারা কিন্তু অনেকটাই চাপে এবং সেই চাপ কিন্তু আরো বাড়লো। তার কারণ অজিত পাওয়ারের যে এনসিপি, সেই এনসিপি থেকে 4 জন শীর্ষ নেতা তারা পদত্যাগ করেছেন এবং তারা খুব সম্ভবত, যেটা সূত্রের খবর, তারা শরদ পাওয়ারের এনসিপিতে যোগ দিতে চলেছেন। যদিও শরদ পাওয়ার তো আগেই বলে দিয়েছিলেন যে যারা গুরুত্বপূর্ণ সময়ে দলকে ভেঙেছে, অর্থাৎ দলের ক্ষতি চেয়েছে, ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে, তাদের তিনি ফিরিয়ে নেবেন না। কিন্তু এই অজিত পাওয়ার যে গোষ্ঠীর মধ্যেও এমন কিছু নেতা রয়েছেন যারা কিন্তু যে পুরনো এনসিপি অর্থাৎ শরদ পাওয়ারের যে হাতে গড়া যে এনসিপি, সেই এনসিপিতে কিন্তু যারা দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান, যারা দলের হয়ে কাজ করতে চান, যারা ফিরে আসতে চান, তাদের কিন্তু তিনি ফিরিয়ে নেবেন। সুতরাং এই 4 শীর্ষ নেতা, যিনি যে 4 জন এই এনসিপির যে অজিত পাওয়ার গোষ্ঠীতে ছিলেন, তারা কিন্তু ফিরে আসছেন। অর্থাৎ 2023-এ যখন শরদ পাওয়ারের হাত ছেড়ে তার ভাইপো অজিত পাওয়ার বেরিয়ে আসেন, তখন তার হাতে কিন্তু 3 জন সাংসদ ছিল। সেখানে লোকসভা ভোটে দেখা গেল মাত্র 1 জন সাংসদকে তিনি জেতাতে পারলেন। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে শরদ পাওয়ারের হাতে মাত্র 1 জন সাংসদ, সেখানে কিন্তু 8টি লোকসভা আসন কিন্তু জিতে নেয় এই শরদ পাওয়ারের এনসিপি। এরপর থেকেই মহারাষ্ট্রের যে খারাপ ফল এনডিএর, তারপর থেকেই কিন্তু নিজেদের মধ্যে অর্থাৎ শরিক দলের মধ্যেই একটা চাপানুতর চলছে, দ্বন্দ্ব চলছে। পরিষ্কার কিন্তু আরএসএস যেটা পরিষ্কার যে বার্তা দিয়েছে, সামনেই যে মহারাষ্ট্রের বিধানসভা ভোট, অর্থাৎ 288 বিধানসভা আসনের যে ভোট হবে, সেই ভোটে কিন্তু তারা অনেকটাই, এটা কিন্তু অনেকটাই স্পষ্ট যে অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে তারা লড়তে চায় না বিধানসভা ভোট। তাহলে অজিত পাওয়ার যদি এই যে অবস্থান, সেই অবস্থানে যদি খুব স্পষ্ট হয় বিজেপি এবং আরএসএস, তাহলে কিন্তু অজিত পাওয়ারকে ছাড়াই তারা লড়বে। সেখানে কিন্তু অজিত পাওয়ারের যে রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই সংকটে পড়ে যাবে এবং সব মিলিয়ে কিন্তু এই যে বিধানসভা ভোট, আসন্ন বিধানসভা ভোট অনেকটা আগে থেকে অর্থাৎ ফ্রন্ট ফুটে থেকে কিন্তু লড়াই করবে ইন্ডিয়া জোট। তার কারণ খুব স্পষ্ট একটা বিষয় ছিল যে এই অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করতে হয়েছিল যখন তিনি যোগ দেন। ইতিমধ্যেই কিন্তু দেবেন্দ্র ফডনবিস বিজেপির, তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন। অর্থাৎ এই যে পদ নিয়ে যে একটা দোলাচল, সেইটা কিন্তু অনেকটাই ক্ষতি করেছে এই এনডিএ শিবিরকে, যে কারণেই কিন্তু এই খারাপ ফল মহারাষ্ট্রে। অনেক ধন্যবাদ দিব্যেন্দু, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির বৈঠক শুরু হয়ে গিয়েছে। সুকান্তর বার্তা ছিল যে বিজেপি হেরে গেলেও হারিয়ে যায়নি, আসন সংখ্যা কমেছিল ঠিকই, তবে আমাদের কর্মীরা যথেষ্ট চেষ্টা করেছেন, এই বক্তব্য দিয়েছিলেন সুকান্ত মজুমদার। আর তারপরে এই বৈঠকের কথা জানা গিয়েছিল, আর এই মুহূর্তে সেই বৈঠক কিন্তু শুরু হয়েছে। স্বর্ণালী, একেবারেই সুদপ্ত, আমরা জানি যে 17 জুলাইয়ের এই হাই ভোল্টেজ বৈঠকের দিকে কিন্তু নজর রয়েছে অবশ্যই রাজনৈতিক নেতৃত্বের। কারণ আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের ফলাফলে সেখানে কিন্তু যথেষ্টই খারাপ ফল করেছে বিজেপি, এবং তার পরবর্তীতে রাজ্যে যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, সেখানেও কিন্তু একই মতো সেইভাবে একেবারে যে কেন্দ্রগুলি অর্থাৎ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, সেই 3 কেন্দ্র কিন্তু হারিয়েছে বলা যায় বিজেপি। এবং 4টি কেন্দ্রেই মূলত শাসক দল তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় আসে, এবং সেই সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছে এই বৈঠকে।
নতুন পুরনো যাই আসুক একসঙ্গে চলবো, লোকসভা ভোট স্টপেজ হতে পারে কিন্তু এটা গন্তব্য নয়। একদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন নতুন পুরনো সবাইকে নিয়ে চলার কথা, অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন, তিনি বক্তব্য রাখছেন। চলুন সরাসরি যাবো সেদিকে। অনেক দূরে পৌঁছে গেছি আমরা। আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি 1 to 1। উনি আমাকে উনার প্রেসিয়াস 45 মিনিট দিয়েছেন। বাংলাকে কি করে বাঁচাতে হবে, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে 45 মিনিট টাইম দিয়েছিলেন, আমি বলে এসেছি। এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জিহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে, পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি, আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো, 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ভাঙড় 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে, বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম, যেখানে 1.5 লাখ 2 লাখ ভোটে যেতে ওরা। আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে। 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি। অনির্বাণ গাঙ্গুলি 29,000 ভোট পেয়েছে, শান্তি হাতি 45,000 ভোট পেয়েছিল। 70,000 হিন্দু বসবাস করে। আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে, ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে। একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান, মানিকতলা, উপনির্বাচন, একটা হিন্দু। আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন, ঘর থেকে নামতে দেয়নি। 11টা হাউসিং, একজনকে ভোট দিতে দেয়নি। এপিক নিয়ে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আমরা যদি না আটকাতে পারি, পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতায় আসার দরকার নেই, ছিল না। আই এম নট অলসো হারি। আমার ফ্যামিলি ওই ব্রিটিশের আমল থেকে পেয়ে আসছে। ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম অধিকারী, বাসুদেবপুর, বিপিন অধিকারী ব্রিটিশের জেলে, 70 সালের পুরো প্রধান শিশির অধিকারী, শুভেন্দু 95 সালের কাউন্সিলর, শিশির বাবু 82 এমএলএ, 2বার এমপি, 4বার এমএলএ। আমার উই নট ডোন্ট নিড এনিথিং, উই নিড ডেমোক্রেসি ইন বেঙ্গল। ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ। ভয়ঙ্কর অবস্থা। আগে বিজেপি হলে, বিরোধী হলে আটকাতো। লোকসভাতে ডায়মন্ড হারবার, ফলতা, ক্যানিং, ধনেখালি, কেশপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসায়ার, শীতলকুচি, মিনাকা, হাড়োয়া, বাদুড়িয়া হিন্দু বলে ভোট দিতে দেয়নি। সংখ্যা 50 লাখ। বলবেন কেন্দ্রীয় বাহিনী কি করছিল? ইসিআইয়ের গাইডলাইন পড়েছেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় বাহিনী থাকবে এন্ট্রি পয়েন্টে। এপিক চেক করার পাওয়ার তার হাতে নেই। আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে। উপদ্রুত এরিয়া আইন
লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা? আমরা গুন্ডা, জিহাদি, জঙ্গি। ইটার থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো। চাপড়া নদিয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করলো। স্বরূপনগর থেকে গুন্ডারা গিয়ে বাদুড়িয়ায় মতুয়া হিন্দুদের ভোট আটকালো। বেলেঘাটার সচিন সিং, রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করলো। আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই। আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে, ইলেকশন কমিশন। আপনি ভাবলেন ছেড়ে দেব? কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি 100টা ভোটার নিয়ে। হাতে কালি নেই, এপিক কার্ড হাতে আছে। কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয়কে মেল করেছি, টাইম দিন। পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে। বলতে চাই, উই ওয়ান্ট ডেমোক্রেসি ইন বেঙ্গল, সেফ ডেমোক্রেসি ইন বেঙ্গল, টু প্রোটেক্ট কনস্টিটিউশন ইন বেঙ্গল। ইসিআই কে আমি এলওপি বলেছি, 5টা লোক নিয়ে যাব, কি হয়েছে বলে আসবো। ওয়েবকাস্টিং এর লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেটদের দেবেন না? রায়গঞ্জে 371 জন প্রিজাইডিং পোলিং এর নাম আমি প্রকাশ করেছি। আমি ছাপিয়ে দিয়ে দেবো আপনাদের, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে নেবেন। এই জিনিস বদলাতে হবে। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের ব্যর্থতা, এসব পরে হবে। मनोहर लाल जी एसेन, मनोहर लाल जी स्वागतम, मनोहर लाल जी स्वागतम, मनोहर लाल जी स्वागतम, मनोहर लाल जी आगे बढ़ो, बंगाल आपके साथ है। আমি শেষ করব। আমি বলে দিয়েছি যা বলার। লড়াই চলছে, চলবে। সবাই লড়বেন তো? আগের মতো লড়বো তো? একসাথে লড়বো তো? সবাই মিলে লড়বো, আমরা জিতবো, হিন্দু বাঁচাবো। আরো এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শুরু করছি আরো আমরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বিরতির আগেই আপনাদের শুনিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি বিজেপি নেতৃত্বের যে বৈঠক হচ্ছে সেখানে তিনি যেমনটা জানিয়েছেন যে উপদ্রুত এলাকা ঘোষণা করে কিন্তু ভোট করাতে হবে, এবং এর আগেই আমরা গতকাল দেখেছি তিনি কিন্তু এপিক দিয়ে ভোটের কথা উল্লেখ করেছিলেন। সুদীপ্ত, একদমই তাই। এবং শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাংলায় হিন্দু ভোটারদের আটকে দেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ করেছেন। যদিও গতকাল থেকে এই অভিযোগ সামনে আনছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার উপদ্রুত এলাকার আইন লঘু করে ভোট করাতে হবে, এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। একেবারেই সুদীপ্ত, আমরা দেখলাম আজও কিন্তু এই বঙ্গ বিজেপির যে বৈঠক রয়েছে সেই বৈঠকে কিন্তু একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী, এবং যেই অভিযোগ তিনি গতকালও আমরা শুনেছি তিনি করেছেন যে লোকসভা নির্বাচন এবং বিধানসভা যে উপনির্বাচন সেখানেও কিন্তু হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি, এবং সেই অভিযোগে কিন্তু তিনি আজও সরব হয়েছেন। এবং তার পাশাপাশি তিনি যেমনটা বলেছেন যে উপদ্রুত এলাকা ঘোষণা করে ভোট করাতে হবে। একদমই তাই, উপদ্রুত আইন লাগু করে ভোট করানোর কথা বলা হয়েছে। শুভেন্দু অধিকারী এমনটাই বললেন। পাশাপাশি তিনি বললেন যে ভাঙড়ের ক্ষেত্রে সেখানেও ভোট করতে দেওয়া হয়নি। শওকত মোল্লার নাম উঠে এলো তার মুখে। তিনি বলছেন শওকত মোল্লা আটকে দিয়েছেন ভোটারদের। পাশাপাশি বিভিন্ন জায়গায়, বাংলার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হিন্দু ভোটারদের আটকে দেওয়া হয়েছে। তিনি এমনও বলছেন যে আর 2026-এর ক্ষেত্রে তাকেও ভোট দেওয়া হবে না, তার কারণ তিনি হিন্দু।
এমনই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, এমনই বলছেন তিনি। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, এবার আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা কিন্তু তিনি যেমনটা বলছেন যে উপদ্রুত এলাকা ঘোষণা করার পরে ভোট করানো উচিত, আর তাছাড়া কি কি বললেন তিনি? শুভেন্দু অধিকারী যেটা বললেন যে जो हमारी साथ हम इसका साथ, অর্থাৎ এর আগে যে স্লোগান ছিল সবকা বিকাশ সবকা বিকাশ আছে, তাদের সঙ্গে আমরা আছি। আগামী দিনে ভারতের পশ্চিমবঙ্গের উপদ্রুত অঞ্চলকে উপদ্রুত এরিয়া ঘোষণা করে রাজ্যে যে বছর করছে যে সমস্ত শাসক দলের প্রশ্রয় তাদেরকে এরিয়া আইন লাগু করে তাদেরকে ঘরে বন্দি করে তাদের পশ্চিমবঙ্গ পাবে না এমনটাই জানান। শুরুতেই তার প্রথম যেটা জানিয়েছেন যে হিন্দু তুমি এক স্লোগান দিয়ে কিন্তু শুরু করেছে তার বক্তব্য। একদমই দেবাশিস দাস, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এই প্রেক্ষাপটে, সামগ্রিক প্রেক্ষাপটে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে একেবারে ধরাশায়ী হয়েছে বিজেপি, সেই প্রেক্ষাপটে এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? এবং খুব আছে সেখানে দিল্লিতে গিয়ে করে দেবাশিস, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আমাদের জানিয়ে রাখি, উপদ্রুত আইন লাগু করে ভোটের কথা বলেছেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারা ঘাম রক্ত করে পরিবারের বিনিময়ে, তাদের দলের লোকের বিনিময়ে পার্টি করছে, তারা আজকে দল থেকে অনেক দূরে। তারা আজকে পার্টি বাচ্চাদের হ্যাঁ বিক্ষোভ হচ্ছে, আমরা এতে বসেছি, আমরা করছি, আমরা এখানে ধর্নায় বসেছি বলতে এখানে সত্যাগ্রহ। আমি আরেকটা ব্যানার অর্ডার দিই, হ্যাঁ ব্যানার এক্ষুনি এসে যাবো, আমরা রেখে জানি এখানে হবে একটা, হ্যাঁ ব্যানার ওরা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, আবার ছাপতে দিচ্ছি, এসে গেছে মাল শিয়ালদা থেকে। হ্যাঁ হ্যাঁ, আমার নাম শামসুর রহমান, আমি বিজেপি বাঁচাও মানে মঞ্চের কনভেনার, এবং আমরা দীর্ঘদিন ধরে আজকে বিজেপিতে দেখা যাচ্ছে তৃণমূল থেকে আসা লোকেরা নিয়ন্ত্রণ করছে। আজকে শ্যামা প্রসাদজি এই ঘরে একদিন বসেছেন, হরিপদ ভারতী যে আমাদের পার্টি সংগঠন করছেন, এখানে আমরা এসেছি শান্তিপূর্ণভাবে। একটা খুব আমাদের কর্মীরা বীরভূম থেকে একটা টিম আসছে, ওদিক থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যারা এই 21 সালের পর থেকে মানে আজকে পার্টিটাকে করে আজকে তারা ঘর ছাড়া মাঠের মাঝখানে তারা ফোন অফ করে দিয়েছে, প্রার্থীরা ফোন অফ করে দিয়েছে এবং তারা মার খাচ্ছে। আজকে কিছু পার্টির মধ্যে কিছু মানে অসামাজিক লোক ঢুকে গেছে, যারা ঢুকে পার্টির আজকে সর্বনাশ করছে। ব্যাগাছি বুঝেনি, তৃণমূল থেকে আসা লোক তারা টিকিট পাচ্ছে। আজকে পার্টিতে যারা করলো দীর্ঘদিন ধরে, পার্টির জন্য মার খেলো, ঘর ছাড়া হলো, তারা আজকে পার্টি থেকে দূরে। ব্যানারটা ওরা ছিঁড়ে দিয়েছে, কয়েকজন ভাই বলছে এখানে চালানো যাবে না। আমরা বলছি এই আমার এই বিজেপিরই হবে, হয়তো এরা বিজেপির সব কর্মীরা ঠিক কোন কর্মী বিজেপির লোকেরা কোন হচ্ছে প্রথম যখন বিজেপিটা পার্টি হয় না, আমাদের কোনোই দাবি নেই, আর এটাও আমাদের পার্টির কর্মী আছে, ঠিক আছে। যদি কোনো কর্মী একটা ঘরের মধ্যে 4টে বাসন থাকলে একটু খটপট আওয়াজ হয়, যদি কোনো সমস্যা আছে পার্টির নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, শীর্ষ নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব আছে, বসে কথা বলে আলোচনা করে সমস্যার সমাধান হতে পারে। এখানে রাস্তার উপরে এইভাবে বিক্ষোভ দেখাও, বিজেপি বাঁচাও, এইগুলো করার কোনো দরকার নেই। আমাদের পার্টি ডিসিপ্লিন পার্টি আছে, ওই জন্য বলছি এই রাস্তার মধ্যে এরকম করা কোনো দরকার নেই। বীরেন্দ্র পাঠক, আমি মন্ডল সাধারণ সম্পাদক। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছিলাম যে বিজেপির রাজ্য অফিসে বিক্ষোভ, সেখানে তাদের হোর্ডিং খুলে দেওয়া হয়েছে এবং তা ঘিরে কিন্তু বিক্ষোভ। আপনাদের এর আগে দেখাচ্ছিলাম যে 17 জুলাই যে রাজ্য নেতৃত্বের যে বৈঠক রয়েছে সেই বৈঠকের ছবি যেমন দেখাচ্ছিলাম, পাশাপাশি এই ছবিটাও বেশ গুরুত্বপূর্ণ, কারণ বিজেপির রাজ্য অফিসে বিক্ষোভ। মুরলীধর লেনের যে রাজ্য অফিস রয়েছে বিজেপির, সেই অফিসে কিন্তু বিক্ষোভ, কারণ তাদের হোর্ডিং খুলে দেওয়া হয়েছে এবং তা ঘিরে তারা বিক্ষোভে সামিল হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।
একদমই সুদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি একদিকে কিন্তু বিজেপির নেতৃত্বের বৈঠক চলছে এবং সেই বৈঠকের মাঝেই কিন্তু বিজেপি রাজ্য অফিসে সেখানে একাংশ তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে এই বিক্ষোভ? দেখো, বিজেপির ভগ্ন দশা কিন্তু একেবারে পরিষ্কার। যেখানে লোকসভা ভোটে তাদের পরাজয়ের কার্যকারণ নিয়ে তাদের বৈঠক হচ্ছে, সেই জায়গাতে বিজেপির যে রাজ্য সদর দপ্তর রয়েছে মুরলীধর সেন লেনে, সেখানে বিজেপি বাঁচাও কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছিল এবং কিছুক্ষণ আগে ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন কর্মী তারা বিজেপি অফিস থেকে বেরিয়ে আসেন এবং সত্যাগ্রহের জন্য যে ব্যানার লাগানো হয়েছিল এই ব্যানারকে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং তারা বলেছেন যে এইভাবে বিক্ষোভ করা যাবে না। কিন্তু যারা সত্যাগ্রহ করছিলেন তারা কিন্তু তাদের দাবিতে এখনো অনড় রয়েছেন। তারা বলছেন যেভাবে ভারতীয় জনতা পার্টিতে এ রাজ্যে আগাছা জন্মেছে, সেই আগাছা উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক আন্দোলন চলবে। অর্থাৎ একদিকে তাদের বঙ্গ বিজেপি পর্যালোচনা বৈঠক হচ্ছে নির্বাচনের পরাজয়, অন্যদিকে তাদের সদর দপ্তরের সামনে বিজেপি বাঁচাও কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। দেবজ্যোতি, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একদিকে কিন্তু বিজেপি নেতৃত্বের বৈঠক চলছে এবং অন্যদিকে এই বিক্ষোভ চলছে তাদের, সেক্ষেত্রে কতটা জটিল পরিস্থিতি কি মনে হচ্ছে? দেখো, বিজেপির যে বিক্ষোভ কর্মসূচি, এখানে কিন্তু বিজেপি বাঁচাও কমিটির পক্ষ থেকে যে ব্যানার লাগানো হয়েছিল সেই ব্যানার ছেড়ে দেওয়া নিয়ে কিন্তু এখানে জটিলতা শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যে কোনো পরিস্থিতির জন্য পুলিশের পক্ষ থেকে পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন এবং যে কোনো সময় বড় কোনো অঘটন ঘটতে পারে। এবং দেখো, বিজেপির যে দৈন্য দশা এবং জীর্ণ অবস্থা সংগঠনের, তাও কিন্তু আজকে পরিষ্কার এই ছবি থেকেই। তবে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যারা পার্টি অফিসে ছিলেন মুরলীধর সেন লেনে, তারাও সেখান থেকে বেরিয়ে এসছেন এবং যারা জমায়েত করেছিলেন সত্যাগ্রহের জন্য, তাদের সঙ্গে কিন্তু তুমুল বাগবিতণ্ডা হচ্ছে এই মুহূর্তে। দেবজ্যোতি, আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যে রাজ্য নেতৃত্ব রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু সেই বৈঠকে রয়েছেন, তাহলে এই যে যারা বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কারা? এরা কিন্তু বিজেপির পুরনো কর্মী বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে বিজেপিতে যেভাবে আগাছা জন্মেছে, তৃণমূল কংগ্রেস থেকে এসে যারা বহিরাগত ভিড় করেছেন তাদের টিকিট দেওয়া হচ্ছে, সেই জায়গাতেই কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি। তারা বলছেন যেভাবে ভারতীয় জনতা পার্টিকে গিলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারই বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। এর আগে কিন্তু একই প্রতিবাদ হয়েছে, কিন্তু আজকের প্রতিবাদ কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আজকে তাদের কার্যকারিণী বৈঠক হচ্ছে আর এই পর্যালোচনা বৈঠক হচ্ছে, সেই জায়গাতেই বিক্ষোভ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে পুলিশের আধিকারিকরাও এসেছেন, পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। একদমই তাই দেবজ্যোতি, এবং লোকসভা নির্বাচনের আগেও কিন্তু একই রকমের এই অভিযোগ উঠে এসেছিল, যেখানে বলা হয়েছিল এরকম আগাছাদের কথা, এবং আবারও কিন্তু যখন কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব যখন বৈঠক করছেন তখনও কিন্তু রাজ্য অফিসে এই একই কথা উঠে আসছে। সেক্ষেত্রে বিজেপি তো একেবারে প্রশ্নের মুখে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দেবজ্যোতির সঙ্গে। দেবজ্যোতি ছিলেন আমাদের সঙ্গে। বিজেপির রাজ্য অফিসে এই মুহূর্তে বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যখন বিজেপির রণকৌশলের বৈঠক রয়েছে, সেই পাশাপাশি বিজেপির রাজ্য অফিসে বিক্ষোভ একদমই, এবং বিজেপির রাজ্য অফিসের সামনে যে বিক্ষোভ চলছে একেবারে হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একদিকে, এবং অন্যদিকে যেই ছবি আপনাদের দেখাচ্ছে বিজেপির রণকৌশল বৈঠক, এবং সেখানে কিন্তু দেখানো হয়েছে, বলা হয়েছে যে সুকান্ত মজুমদার তিনি এই আদি এবং নব্য তাদের একসঙ্গে নিয়েই কিন্তু চলার বার্তাও দিয়েছেন। আপনারা মোদিজিকে গালাগালি
বিজেপি পতাকা লাগিয়ে মোদীজিকে গালাগালি দেবেন, বিজেপি পতাকা লাগিয়ে আপনি কি রকম পার্টি করছেন? আপনি মোদীজিকে গালাগালি দিয়েছেন, আপনি মোদীজিকে গালাগালি দিয়েছেন এই পতাকা লাগিয়ে, মোদীজিকে গালাগালি। এই লোকটা বিজেপি করে না, বিজেপি করে না। এরকম কোন কথা বরদাস্ত হবে না, এরকম কোন কথা বরদাস্ত হবে না। সিম্বল নিয়ে আরে ভাই আমার এরকম আমার যা বাবা বলছে আপনার কি আছে? তুমি টাকা নিয়ে কথা বলছি, পার্টির বিরুদ্ধে কথা বলছি না। পার্টির যাতে পার্টি বাড়ে, যাতে পার্টি আমাদের পশ্চিমবাংলায় আমাদের সব ছেড়ে দিচ্ছে, আমাদেরকে বের করে দিচ্ছে কয়েকজন। এরা কি তৃণমূল করে? উমাচরণ মালাকার এইখানে যখন পার্টি চুর করছিল তখন ছিল, আজ পর্যন্ত আছে। বুথ থেকে রাজ্য ওবিসি মোর্চার সদস্য, এখন এক্সিকিউটিভ মেম্বার। আর উনি বলছেন আমরা জানি না, আমরা পার্টির কেউ না। যখন ফাইট উমাচরণ মালাকার দীর্ঘদিন 87 সাল থেকে পার্টির সঙ্গে যুক্ত, এখনো ওবিসি মোর্চার এক্সিকিউটিভ মেম্বার। আমরা আসছি পার্টিকে বাঁচানোর জন্য। আর এইসব দুষ্কৃতী লোকরা তারা করছে কি পার্টিটাকে শেষ করে দিচ্ছে। আর আমাদেরকে আজকে আমরা প্রোগ্রাম আমাদেরকে সব বের করে দিচ্ছে কয়েকজন দুষ্কৃতী। ওরা কি বিজেপি? আমি তো বললাম আমি ওদের পায়ে ধরবো, যত ছোট হোক। ওরা কত বিজেপি আর আমরা কত বিজেপি। আমরা শ্যামাপ্রসাদের চরণে পোস্ট রাখবো, সেটুকু আমাদেরকে দেন, আমাদেরকে তাড়িয়ে দিল। এই হচ্ছে এরা বিজেপি করে। অবশ্যই এই খবরের দিকেও আমাদের নজর থাকবে। আপাতত সময় একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আরো 12। চোর অপবাদে পরিচারিকার পরিবারের চুল কেটে শাস্তি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। হাওড়ার ডোমজুরের ঘটনায় চাঞ্চল্য। পরিবারকে ডোমজুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ পরিবারের যে এই কাজ করেছে সেই গোটা পরিবারকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে ডোমজুর থানায়, এমনটাই জানা যাচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় একজনকে। একদমই সুদীপ্ত, হাওড়া ডোমজুরের এই ঘটনায় চাঞ্চল্য। যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, এবং পুরো পরিবারের চুল কেটে শাস্তি দেওয়া হয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিও ইতিমধ্যেই। চোর অপবাদে পরিচারিকার পরিবারের চুল কেটে শাস্তি দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, যে ঘটনাটা জানতে পাচ্ছি, গত রবিবারে একটা চুরির বদনাম দেয় পরিবারকে, এবং যে পরিচালিকা কাজ করে সেই পরিচালিকার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে এবং তাকে আটকে রাখা হয় রোববারে। তারপরে পরিবারকে খবর দেওয়া হয়, কোরিয়ারকে খবর দিলে ঘটনাটা প্রথম ঘটে মালিকের বাড়ি হচ্ছে ডোমজুর থানার অন্তর্গত বাড়ি, সেইখানে ডোমজুরে ডাকা হয় পরিবারের সবাইকে, মাকে, বাবাকে, এবং যে পরিচারিকা কাজ করতো তাকেও আটকে রেখে দিয়ে ওখানে জিজ্ঞেস করা হয়। তারপরে জিজ্ঞেস করার পর কোনো কিছু না পাওয়া যায়, তাদের ওপর বাড়িতে গিয়ে তল্লাশি করা হয়।
বাড়িতে তল্লাশি করে কোনো টাকাপত্র উদ্ধার হয়নি। তারপরে দেখা যায় 6 থেকে 7 জন আরো বেশি জন নিয়ে এসে এই পরিবারের সকলকে, মা বাবা ভাই এবং পরিচালকের চুল কাটা হয়। একেবারে তালিবানি শাসন যেটা আমরা দেখতে পাই সেই জগদীশপুর মাকালতলা সেই ঘটনা ঘটলো। চুল কেটে একবারে শাস্তি দেওয়া হয় এবং পরিবার আতঙ্কিত হয়ে পড়ে, পরিবারকে ঘর ছাড়া করে দেওয়া হয়। একবারে 3 দিন ধরে পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়েছে বা পরিচারিকার পক্ষ থেকে? পরিচালিকার পক্ষ থেকে যেটা বলছে, তাদের হুমকি দেওয়া হওয়ার পর তাদের ঘর ছাড়া করে দেওয়া হয়। তারা এতদিন জগদীশপুর মাকালতলায় ছিল, তবে মিডিয়ার খবর হবার পরেই তারপরে পুলিশ নড়ে চড়ে বসে। প্রথমে জগদীশপুর থানা ফাঁড়ির পুলিশ যায়, ঘটনায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে, তাদের উদ্ধার করে রিলুয়া থানায় নিয়ে আসা হয়। যেহেতু ডোমজুর অঞ্চলের ঘটনা, পরিবার মালিক এবং তারা ডোমজুড়ে থাকে, তাই জন্য ডোমজুড়ে এই মুহূর্তে পরিবার গেছে। পরিবার গিয়ে তাদের যে ঘটনা ঘটেছে রবিবার দিনে সেই ঘটনা পুরো দিচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই টাকা চুরির সঙ্গে যুক্ত নয়। যে তাদের পরিবারের মেয়ে পরিচারিকার কাজ করত, কিন্তু কোনোভাবেই টাকা চুরি করেনি। চুরির অপবাদ দিয়ে এত বড় একটা ঘটনা ঘটা হলো, মারধর করা হলো, ঘর ছাড়া করা হলো এবং শাস্তি দেওয়া হলো। এই ঘটনায় যে চুল কেটেছে তাকে ডোমজুর থানা ইতিমধ্যে অ্যারেস্ট করেছে। পরিবারের যে মালিক, সেই পরিবারের লোকজনকে এই মুহূর্তে খোঁজাখুঁজি চলছে। একজনের নাম আব্বাসউদ্দিন, আরেকজন নিজামউদ্দিন, তার সঙ্গে আরো 5-7 জন ছিল। সেই মালিক পক্ষকে এখনো ধরা যায়নি, কিন্তু যে চুলটি কেটেছে তাকে এই মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করেছে। পুরো ঘটনাটাই পরিবার একটু লিখিতভাবে ডোমজুর থানায় অভিযোগ দায়ের করছে। বেশ, অনেক ধন্যবাদ জগন্নাথ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। আপনাদের জানিয়ে রাখি, ডোমজুরের ঘটনা, এখানে একটি চাঞ্চল্যকর ঘটনা তৈরি হয়েছে ইতিমধ্যেই। কারণ যে পরিচারিকা একটি বাড়িতে কাজ করতেন, সেই বাড়ির মালিক তারা অভিযোগ করেছেন যে পরিচারিকা চুরি করেছেন এবং তার এই অপবাদ দেওয়ার পরেই পরিচারিকা সহ পরিচারিকার পরিবারকে ডেকে পাঠানো হয়, তাদের চুল কেটে দেওয়া হয়। আর এই মুহূর্তে যে চুল কেটেছে তাকে গ্রেপ্তার করেছে ডোমজুর থানার পুলিশ। পরিচারিকার দাবি তারা চুরি করেননি এবং পরিবারের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে। সন্দেহ হচ্ছে চুরি করেছে। আচ্ছা, আপনারা তারপরে আমাদের ডাকা হলো বলতে আমাদের বাড়িতে এসেছিল সব দল বেঁধে বলতে যে এরম তারা 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে হাজির করো, আর নাহলে আমাদের যা ক্ষতি করেছে সেইগুলো দাও, নাহলে তোমাদের ঘর ছাড়া হতে হবে। আমরা কিছুই জানিনি। তারপরে বলে চলে গেল। 8 ঘন্টা পরে হই হাল্লা করে আবার ঘর সাজ করতে এলো। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, স্বর্ণালী, একেবারে বিজেপির যে রাজ্য কমিটির যে বৈঠক, সেই বৈঠক কিন্তু চলছে এবং সেখানে শুভেন্দু অধিকারী একেবারে যে দাবি করলেন, শুভেন্দু অধিকারী যা বললেন তা কিন্তু একেবারে চাঞ্চল্যকর। তিনি বলছেন যে উপদ্রুত আইন লাগু করে এবার নির্বাচন করতে হবে, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলছেন যে হিন্দু ভোটারদের লক্ষ্য করে তাদের আটকে দেওয়া হচ্ছে, এমনও বলছেন শুভেন্দু অধিকারী। একদমই তাই সুদীপ্ত, এবং শুধুমাত্র তাই নয়, যেখানে বিজেপির এই বৈঠক চলছে, যেখানে বলতে পারো যে হাই ভোল্টেজ এই বৈঠক চলছে, সেখানেই কিন্তু পাশাপাশি যে ছবি আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগেই, সেখানে কিন্তু বিজেপির যে রাজ্য অফিস, সেখানে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি অন্যান্য কর্মী সমর্থক। অর্থাৎ একদিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির বৈঠক চলছে, সেখানে শুভেন্দু অধিকারী তিনি এই উপদ্রুত এলাকা আইন লাগু করার কথা বলছেন, অন্যদিকে কিন্তু বিজেপির রাজ্য অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির একাংশ। একদমই তাই। এবং শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, যে উপদ্রুত এলাকার আইন লাগু করে, অর্থাৎ উপদ্রুত এলাকা আইন লাগু করে ভোটের দাবি করছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলছেন যে ভাঙড়ে নির্বাচন করতে দেওয়া হয়নি, কারণ শওকতের নাম উঠে এসেছে তার মুখ থেকে। এবং শুভেন্দু অধিকারীর যেটা বিস্ফোরক দাবি করছেন যে উপদ্রুত এলাকার আইন লাগু করে এবারে নির্বাচন করতে হবে। একদমই সুদীপ্ত, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এর আগেও কিন্তু গতকালই আমরা দেখেছিলাম যে এপিক নিয়ে ভোট হয়নি, সেই দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি সেই একই দাবিতে কিন্তু আজও অনড়। বিজেপির বৈঠকে তিনি কিন্তু সেই রকম ভাবেই মন্তব্য করছেন যে ভাঙড়, ক্যানিং পূর্ব কোথাও ভোট দিতে দেওয়া হয়নি, শওকত মোল্লা সেই ভোট দিতে দেয়নি। এবং তার পাশাপাশি তিনি এই অভিযোগও করছেন যে ফলতা, ক্যানিং, ডায়মন্ড হারবার, মিনাখা, বাদুরিয়া সেখানেও হিন্দু বলে ভোট দিতে দেওয়া হয়নি, এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এবং অবশ্যই সেই কারণেই এই খবরের দিকে আমাদের নজর থাকছে। এবং পাশাপাশি তিনি বলেছেন উপদ্রুত এলাকা আইন লাগু করে ভোটের দাবিও কিন্তু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
একদমই তাই। এবং লোকসভা নির্বাচনে বিজেপির বঙ্গে ভরাডুবি এবং তারপরে এবং এই উপনির্বাচনেও কিন্তু ভরাডুবি, সেক্ষেত্রে এই সব কিছুকে সামনে রেখে এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক, যেখানে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে উপদ্রুত এলাকা আইন লাগু করে ভোটের দাবি করছেন শুভেন্দু অধিকারী। বিজেপির বৈঠকে একদিকে যেমন উপদ্রুত এলাকা আইন লাগু করে ভোটের দাবি করেছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন বিজেপির এই হাই ভোল্টেজ বৈঠক হচ্ছে, মূলত আগামী দিনের রণকৌশল ঠিক হচ্ছে সেখানে, এবং তার পাশাপাশি বিজেপির রাজ্য অফিসের সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে উপদ্রুত এলাকা আইন লাগু করে এবার নির্বাচন করতে হবে, কি বলবেন? না, শুভেন্দু অধিকারী দাবি করতেই পারে যে পশ্চিমবঙ্গকে আমেরিকা থেকে এফবিআই বাহিনী এনে আলাদা করে নির্বাচন করা। শুভেন্দু অধিকারী কনস্টিটিউশন মানার একটা প্রবণতা চিরকালই আছে, কিন্তু ওর কথা রাজ্য বিজেপি বা দেশের ওর কথা কেন্দ্রীয় সরকারও চলবে না, ওর কথা রাজ্য সরকারও চলবে না। আসলে দেখবেন যেসব বাচ্চারা ছোটবেলা স্কুলে শেষ করতো, পরে নালিশ করতো যে এই নাম্বার দেয়, এটা হচ্ছে টিপিক্যাল সেই টেন্ডেন্সি যে নিজে রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে ব্যাকডোর দিয়ে ক্ষমতা পাওয়ার একটা অক্ষমতা। এই কেসটা দিনের পর দিন শুভেন্দু অধিকারী করে হচ্ছে, প্রতিবার ব্যর্থ হচ্ছেন, আগামী দিনে একটি কিছু করবেন, আগামী দিনে আমরা ব্যর্থ হবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এই বক্তব্যের কাউন্টার বক্তব্য রাজ্য বিজেপির কর্মীরা দিয়ে দিয়েছে। রাজ্য বিজেপির কর্মীরা কি করেছে, তারা সোজা মুসলিম লীগের বিক্ষোভ দেখাচ্ছে, আমরা দেখাচ্ছি বিজেপির কর্মীরা। তারা বলছে এই পথফল শুভেন্দু, এই প্যারাফল শুভেন্দু, ও এসে দিলীপ ঘোষকে হারিয়েছে, ও সুকান্ত মজুমদারকে হারানোর চেষ্টা করেছিল, ওর এই উদ্ধত অহংকারের জন্য ও রাজ্য নেতৃত্ব থেকে কেন্দ্রকে ভুল বুঝিয়েছে। বাংলার মানুষের 100 দিনের ছিল কেন্দ্র, বাংলার মানুষের আবাস যোজনার টাকা ছাড়েনি কেন্দ্র, তার রাজ্যের মানুষ প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এবং এইটাকে সরাসরি শুভেন্দু অধিকারীর বদ বুদ্ধির জন্যই হয়েছে আজকে বিজেপির এই ভরাডুবি, সেটা আমরা বলতে হচ্ছে না। বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখিয়ে তারা মূল্যদল লেখেন, গেটের দরজার বাইরে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করে বলে দিচ্ছে, তাই আমার কাছে বলতে হচ্ছে না। বিজেপির কর্মীরা জানে বিজেপির আজকে এই অবস্থার জন্য দায়ী এক এবং একমাত্র শুভেন্দু অধিকারীর এই হারাকিরি নেতৃত্ব। শুধু তাই না, ওর সারা জীবনের স্বপ্ন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া। বিজেপি নয়, বিজেপির জায়গায় এজেপি, সিজেপি, বিজেপি যে পার্টি থাকবে ও দরকার পড়ে সে পার্টি করবে। বিজেপিকে ভালোবেসে বিজেপি করতে থাকে, ওর নিজের জীবনের স্বপ্ন চরিতার্থ করার জন্য কোনো পার্টি একটা ব্যাকসাইড দরকার ছিল, সেটাকে বিজেপি হিসেবে ব্যবহার করেছে। এই বিজেপির কর্মীরা আজকে রাস্তায় নেমে শুভেন্দুর বিরুদ্ধে ডাক করার বলে দিয়েছে। আমাদেরকে আর নতুন করে কিছু বলতে হচ্ছে না। বাংলার মানুষের রায়, বাংলা বিরোধীদের বিদায় করেছে বাংলার মানুষ, দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে এই মোদী শাহ সরাসরি দেশের মানুষ মেনে নেবে না। তাই আজকে ট্রাকে ভর দিয়ে নরেন্দ্র মোদীকে সরকার চালাতে হচ্ছে। এই রাজ্যের যারা বলেছিল 30 সরকার ফেলে দেবো, তাদেরকে বাংলার মানুষ গালে ঠাকুর মেরে ভারতে নাম দিয়ে দিয়েছে। বাংলার মানুষ জানে তাদের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা এবং ভরসা। অরূপবাবু, তবে আরো একটা বিষয় জানতে চাইবো, সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে লোকসভা ভোট একটা স্টপেজ হতে পারে, কিন্তু কোনো গন্তব্য নয়, গন্তব্য আমাদের নবান্ন। এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? এটা 18 থেকে 12তে এসছে, 12তেই থেমে থাকবে না। বিজেপির পর 6 নামছে, তারপর আলটিমেট স্টপেজ হচ্ছে সিপিএম, কারণ সিপিএম এর মধ্যে বিজেপি স্থিত হয়েছিল। বিজেপির আলটিমেট স্টপেজ হবে সিপিএম, শূন্যতে গিয়ে থেমেছে, বিজেপির আলটিমেট স্টপেজ শূন্যতে গিয়ে দাঁড়িয়ে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, একদিকে যেমন বিজেপির বৈঠক চলছে, সেই বৈঠকের পাশাপাশি কিন্তু অন্য চিত্র দেখা যাচ্ছে বিজেপির রাজ্য অফিসের সামনে। সেখানে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির অন্যান্য যে কর্মী সমর্থকদের একাংশ। অন্যদিকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যেমনটা দাবি করেছেন আজ উপদ্রুত এলাকা আইন লাগু করে ভোটের দাবি করেছেন তিনি, এবং তিনি তার পাশাপাশি জানিয়েছেন, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, যে ভাঙড় থেকে শুরু করে ক্যানিং পূর্ব, ডায়মন্ড হারবার, ফলতা, বাদুড়িয়া কোথাওই ভোট দিতে দেওয়া হয়নি, বিশেষ করে হিন্দু ভোটারদের আটকে দেওয়া হয়েছে। এবং এ বিষয়ে ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে, উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা?
আরো বারো এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রকাশ্য তৃণমূলের অটো টোটো ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্ব, অটো চালাতে বাধা টোটো ইউনিয়নের বিরুদ্ধে, এবং তা নিয়েই এবার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূলের শ্রমিক সংগঠনকে জানিয়েও মেলেনি সুরাহা। বসিরহাট থানার সামনে বিক্ষোভ অটো চালকদের। তৃণমূলের শ্রমিক সংগঠনকে জানিয়েও মেলেনি সুরাহা, এবং সেই কারণেই বসিরহাট অটো টোটো স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তৃণমূলের শ্রমিক সংগঠন এখনো পর্যন্ত তার সুরাহা করতে পারেনি। প্রকাশ্য তৃণমূলের অটো এবং টোটো ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্ব, অটো চালাতে বাধা দিচ্ছে টোটো ইউনিয়নের, এবং এমনটাই অভিযোগ রয়েছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি অভিযোগ সামনে আসছে, এই বিষয়ে কি অভিযোগ করছেন টোটো ও অটো চালকরা? দেখো, বসিরহাট শহরের প্রায় 21টা রুটে প্রায় কয়েক হাজার অটো রয়েছে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে সীমান্ত রয়েছে, অন্যদিকে শহর কেন্দ্রিক যে অটো চালক তাদের দীর্ঘদিনের দাবি রোডে অটো নামাতে গেলে সেই সময় টোটো চালকরা অর্থাৎ তৃণমূলের দুই গোষ্ঠী, অর্থাৎ তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসলো, যে অটো চালকদের বাধা দেওয়া হয়, ভয় দেখানো হয়, এমনকি মারধর করা হয়। দীর্ঘদিন স্থানীয় ইউনিয়নকে বলে কোনো ফল হয়নি, যার জন্য বাধ্য হয়ে আজকে বসিরহাট থানা অর্থাৎ বসিরহাট পুলিশ জেলার যে থানা রয়েছে তার সামনে তারা বিক্ষোভে নামেন। তাদের দাবি অবিলম্বে এই তাদের নির্ধারিত রুট থেকে পাশাপাশি যাদের অসুবিধা না হয় অটো চালাতে, তার সব রকম ব্যবস্থা করুক প্রশাসন। ইতিমধ্যে বারবার তৃণমূলের শ্রমিক সংগঠনকে জানিয়ে কোনো ফল হয়নি। ইতিমধ্যে এই ঘটনার জেরে বসিরহাট পুলিশ আধিকারিক সহ তৃণমূলের যেসব সাংগঠনিক নেতা রয়েছে, টোটো ইউনিয়ন এবং অটো ইউনিয়নের যেসব নেতা রয়েছে, তারা বসিরহাট থানায় বৈঠকে বসেছেন, যাতে একটা সুস্থ সমাধান সূত্র বেরিয়ে আসে। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু বিরোধীরা, বিশেষ করে বিজেপির যে নেতৃত্ব, তারা কটাক্ষ করে ছেড়েছে। তিনি বলেছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং শ্রমিক ইউনিয়নের যেভাবে নেতাদের মধ্যে লড়াই হচ্ছে রাজ্যের সর্বত্র দেখা দিচ্ছে। সব মিলিয়ে আজকের এই অটো ইউনিয়নের শ্রমিকরা আজকে থানার সামনে অর্থাৎ ইন্ডিয়া রোডের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি অবিলম্বে তাদের টোটো চালাতে যাতে কোনো অসুবিধা না হয় এবং নির্ধারিত রুটে যারা নির্ধারিতভাবে আগের মতো যাতে চালিয়ে তারা জীবিকা অর্জন করতে পারে তার ব্যবস্থা করুক প্রশাসন। সব মিলে এই অভিযোগ, পাল্টা অভিযোগ টোটো ইউনিয়ন পক্ষ থেকে জানানো হয়েছে। তারা বলছে যখন তখন যেখানে বিশেষ করে সেখানে স্ট্যান্ড করে সেখানে একদম সেই কারণেই কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছেন অটো চালকরা। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত। আরো বারো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।